আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আপনারা হয়তোবা সবাই জানেন যে ব্রাজিলের নতুন হেড কোচ ডন কার্লো আনচেলত্তি তার স্কোয়াডটা ঘোষণা করে দিয়েছে, যেখানে আমরা 25 সদস্যের একটা স্কোয়াড দেখতে পেয়েছি। এই 25 সদস্যের স্কোয়াডটা নিয়ে তিনি আগামী দুইটা ফিফা উইন্ডো খেলতে যাবে, যেখানে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে একটা করে ম্যাচ খেলবেন। এখন কথা হচ্ছে, তিনি যে 25 সদস্যের স্কোয়াডটা ঘোষণা করলেন, ওই 25 সদস্যের স্কোয়াড থেকে তিনি কোন প্লেয়ার গুলাকে, অর্থাৎ কোন 11 জন প্লেয়ারকে স্টার্টিং 11-এ নিয়ে আসবেন, সেই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে কথা বলার ট্রাই করবে। এখন আপনারা হয়তো বা অনেকেই বলতে পারেন যে দেখুন, এখনো তো ম্যাচের অনেক দিন বাকি আছে, তাহলে স্টার্টিং 11 নিয়ে কেন কথাবার্তা বলতেছি? এটার রিজনটা হচ্ছে, এইখান থেকে কয়েকদিন পরে হয়তো বা অফলাইনে চলে যাব, যার কারণে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলা হয়তো বা পরবর্তীতে হবে না। আর যদি পরবর্তীতে সুযোগ পাই, তাহলে তো অবশ্যই এই বিষয়গুলো নিয়ে কথা বলার ট্রাই করবো। বাট যদি সুযোগ না পাই, সেই জন্য আগে থেকেই এই বিষয়গুলো নিয়ে টুকটাক কথা বলার ট্রাই করতেছি। তো শুরুটা আমরা করতেছি গোলবারের দিক থেকে। গোলবারে আপনারা মোটামুটি সবাই জানেন যে এলিসন, বেন্টো ম্যাথিউস এবং হুগো সোজা, এই তিনটা প্লেয়ার ডাক পেয়েছে। এই তিনটা প্লেয়ারের মধ্যে আমার কাছে মনে হইতেছে যে এলিসন বেকার স্টার্টিং 11-এ আসবে। আর এলিসন বেকার কেন স্টার্টিং 11-এ আসবে, আশা করি এই বিষয়টা আপনাদেরকে নতুন করে বোঝাতে হবে না। আমরা যদি এখন রাইট ব্যাকের কথা বলি, তাহলে দেখতে পারবো যে রাইট ব্যাকে ওয়েসলি এবং বেন্ডারসন রয়েছে। আর এই ওয়েসলি এবং বেন্ডারসনের মাঝে আমার কাছে আপাতত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে বেন্ডারসন স্টার্টিং 11-এ চলে আসবেন। বাকি যে প্লেয়ারটা রয়েছে ওয়েসলি, তিনি হয়তো সাবস্টিটিউট হিসেবে 30 মিনিট, 25 মিনিট কিংবা 15-20 মিনিট এমন ধরনের একটা গেম টাইমিং পাবে। এখন আপনি বলতে পারেন যে ওয়েসলি তো দারুণ প্লেয়ার, তাহলে বেন্ডারসন কে টপ কে তিনি কেন স্টার্টিং 11-এ আসতে পারবে না? দেখুন, এইখানে অভিজ্ঞতার একটা ব্যাপার স্যাপার আছে। কার্লো আনচেলত্তি কিন্তু মোটামুটি অভিজ্ঞ প্লেয়ারদেরকে দিয়ে স্টার্টিং 11টা সাজায়। সো সেই অনুযায়ী এই জায়গায় যেহেতু ওয়েসলি মাত্র ব্রাজিলের হয়ে 2টা ম্যাচ খেলেছে, বেন্ডারসন যেহেতু এর আগে অনেকগুলা ম্যাচ খেলেছে, সেই অনুযায়ী এখন স্টার্টিং 11-এ বেন্ডারসন আসবে। এবার আমরা আসি লেফট ব্যাকের দিকে। দেখুন, লেফট ব্যাকে এই জায়গায় কিন্তু আমরা আপাতত মোটামুটি 2টা প্লেয়ারকে দেখতেছি। একটা হচ্ছে কার্লোস আগস্তো এবং একটা হচ্ছে আলেক্সান্দ্রো। আর এই জায়গায় কিন্তু আপনি রোটেট হিসেবে দানিলোকেও খেলাতে পারেন। তো এই 3টা প্লেয়ারের মাঝে আমার কাছে যেটা মনে হইতেছে, সেটা হচ্ছে কার্লোস আগস্তো, যিনি ইন্টার মিলানের হয়ে দারুণ ম্যাজিক্যাল টাচে আছে, সেই প্লেয়ারটা এই স্টার্টিং 11-এ চলে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। আর তাকে স্টার্টিং 11-এ নিয়ে আসবে বলে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর তার সাবস্টিটিউট হিসেবে আলেক্সান্দ্রো রয়েছে এবং দানিলোকে হয়তোবা এই জায়গাটাতে রেফার করতেছে কার্লো আনচেলত্তি। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এবার আমরা আসি সেন্টার ব্যাকের দিকে। দেখুন, সেন্টার ব্যাকে মার্কিনুস তো থাকতেছে, এটা মোটামুটি ফিক্সড। মার্কিনুস সেন্টার ব্যাকে থাকতেছে। তার পার্টনার হিসেবে এই জায়গায় লুকাস বেরালদো হয়তোবা থাকতে পারে, তিনি হয়তোবা আবারও ব্রাজিল জাতীয় দলের স্টার্টিং 11-এ চলে আসবে। এখন রিজনটা কি? রিজনটা হচ্ছে 2টা প্লেয়ার কিন্তু ক্লাবে, একই ক্লাবে খেলে, প্যারিস সেন্ট জার্মানে খেলে। আর প্যারিস সেন্ট জার্মানে 2টা প্লেয়ার কিন্তু জুটি বেঁধে অনেকগুলা ম্যাচ খেলেছে, যার কারণে ওই এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার স্যাপার আছে। সেই হিসেব করে হয়তোবা কার্লো আনচেলত্তি এই জুটিটা নিয়ে আসবে, মার্কিনুস এবং লুকাস বেরালডো। আর তাদের সাবস্টিটিউট হিসেবে কে থাকবে? লিও অর্টিস এবং আলেক্সান্দ্রো রিবেরো, যিনি কিনা অলিম্পিক লিওনে দারুণ ছন্দে আছে। এবার আমরা আসি মিডফিল্ডের দিকে। দেখুন, মিডফিল্ডে মোটামুটি 6টা প্লেয়ারকে রাখা হয়েছে। এই মিডফিল্ড যদি আপনি হিসেব করেন, তাহলে হয়তোবা কার্লো আনচেলত্তি 4টা মিডফিল্ডার নিয়ে খেলবেন। 4টা মিডফিল্ডারের মধ্যে হয়তোবা 4-4-2-তে খেলবেন। হয়তোবা এটা যদি না হয়, তাহলে হয়তোবা 4-3-1-2 এমন একটা ফরমেশনে খেলবেন। সবচাইতে বড় কথা হচ্ছে, আমার কাছে মনে হয় যে কার্লো আনচেলত্তি টোটালি 4টা মিডফিল্ডার নিয়ে খেলবেন। এখন যদি 4টা মিডফিল্ডার নিয়ে খেলে, তাহলে ডাবল বিবোর্ড হিসেবে চোখ বন্ধ করে, আপনি চোখটা বন্ধ করেন যে ক্যাসিমিরো স্টার্টিং 11-এ আসবে, ইভেন তিনি ক্যাপ্টেন হিসেবে থাকবে। তার পার্টনার হিসেবে কে থাকবে? বুনো গুইমারেস। আমরা 2টা প্লেয়ারকে পেয়ে গেলাম। এরপর যে প্লেয়ারটার কথা বলতে চাই, সেটা হচ্ছে গার্সন, যিনি কিনা ফ্লামিঙ্গোতে খেলে। এই 3টা প্লেয়ার কিন্তু ফিক্সড। আরেকটা প্লেয়ার কে হবে? এখানে কি কার্লো আনচেলত্তি 4-4-2-তে খেলবে নাকি 4-3-1-2 ফরমেশনে খেলবে? যদি 4-3-1-2 ফরমেশনে খেলে, তাহলে এই জায়গায় অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে আন্দ্রেস পেরেইরা থাকবে। আর যদি কার্লো আনচেলত্তি 4-4-2-তে খেলে, তাহলে এডারসন কিংবা এই জায়গায় আন্দ্রেস পেরেরার মধ্যে যে কোনো, আন্দ্রেস সান্তোসের মধ্যে যে কোনো একজন আসতে পারে। আমার কাছে মনে হইতেছে যে কার্লো আনচেলত্তি 4-4-2-তে খেলবে। আর 4-4-2-তে খেললে এডারসন এই জায়গাটাতে ডাক পাবে। এবার আমরা আসি ফাইনাল থার্ডের দিকে। দেখুন, ফাইনাল থার্ডে এমন একটা সিচুয়েশন যে
ফাইনাল থার্ডে দুইটা প্লেয়ার খেলানোর সুযোগ রয়েছে কার্লো আনচেলত্তির অধীনে। যদি 4-3-3 খেলে তাহলে তিনটা প্লেয়ার, যদি 4-2-3-1 4-3-1-2 খেলে কিংবা যদি 4-4-2 খেলে তাহলে দুইটা দুইটা প্রথাগত অ্যাটাকার খেলানোর সুযোগ রয়েছে। আর যদি দুইটা অ্যাটাকার খেলায় তাহলে লেফট সাইডে ভিনিসিয়াস জুনিয়র ফিক্সড এবং রাইট সাইডে রাফিনা মোটামুটি ফিক্সড। তাদের সাবস্টিটিউট হিসেবে লেফট সাইডে এই জায়গায় মার্টিনেলি থাকবে এবং রাইট সাইডে এস্তেবা উইলিয়াম কিংবা অ্যান্টনি, তারা কিন্তু সাবস্টিটিউট হিসেবে খেলবে। সো এটা হচ্ছে মোটামুটি ব্রাজিলের স্টার্টিং 11, যে স্টার্টিং 11 থেকে আমরা এখন পর্যন্ত এক্সপেক্ট করতে পারতেছি যে এমন ধরনের একটা স্টার্টিং 11 ব্রাজিলের নেক্সট ম্যাচটাতে হবে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে। হয়তোবা এখান থেকে একটা দুইটা প্লেয়ার হয়তোবা চেঞ্জ হতে পারে। আদারওয়াইজ আমার কাছে মনে হয় যে ব্রাজিলের স্কোয়াডটা এরকমই হবে, মানে ব্রাজিলের একাদশটা এরকমই হবে। তো এই ব্যাপারে আপনাদের মতামত কি? ব্রাজিলের যেই একাদশটা আমি মোটামুটি সাজেস্ট করেছি, এই ব্যাপারে আপনারা একমত কিনা সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি ফুটবল রিলেটেড এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন।